অবশ্যই আমি প্রথমে একটু সবাইকে বলি যে যারা আমাকে এখন এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, আমাকে তো মোটামুটি অনেকেই চেনেন যে ঢাকা এফএম 90.4 এ আমি আরজে তানহা হিসেবে কথা বলি, গল্প করি আপনাদের সাথে। কিন্তু আজকে আমি আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ ঘটনা ভালোবাসার বাংলাদেশে শেয়ার করতে এসেছি। আসলে সত্যি কথা বলতে কি, বলে দেই যে আমার স্টোরিটা অনেকটা যাবই মেটের যে কারিনা এবং শাহিদ কাপুরের যে স্টোরি আছে প্রায় অনেকটা ওইরকমই, এবং আমার ক্যারেক্টারটাও মানে বাস্তব জীবনেও আমি অনেক বেশি চঞ্চল, অনেক বেশি কথা বলি এবং অনেক বেশি মানে কি বলে মানে দুষ্টু প্রকৃতির আর কি একটা মেয়ে। এবং আরো কয়েক বছর আগে যখন আরেকটু টিনেজ ছিলাম এবং আর একটু মানে ইউনিভার্সিটি লাইফে ছিলাম, তখন আরো অনেক বেশি চঞ্চল দুষ্টু ছিলাম। এখন একটু লিমিট কন্ট্রোলে আসছে, কারণ যেহেতু স্বাভাবিক বয়স বাড়ছে, তো সেই দিক থেকে। তো ছোটবেলা থেকে আমার ভিতরে একটা খুব একটা মানে লাইক থাকে না যে ব্যাডি একটা ভাইব, মানে সাহসী বলবো না, দুঃসাহসী আর কি। যেখানে সাহস দেখানোর দরকার নাই সেখানেও আমি সাহস দেখাতাম, এরকম আর কি একটা ব্যাপার। আর মানে লাইক ফ্যামিলি কোনো কথা শুনতাম না, নিজে যেটা ভালো লাগতো সেটা একদম লিটারেলি মানে মানে একদম বকে যাওয়া মেয়ে যেটাকে বলে। বাট আমি কোনোদিন বাজে কোনো আমার হ্যাবিট ছিল না, থ্যাংক গড। যে আমি কোনো আছে না অ্যাডিকশন, এটা কোনো ছিল না। বাট আমার ওই যে অলওয়েজ ওই যে কারিনা কাপুরের গীতের মতো আমি ছিলাম যে আমার যদি এখন বেরোয় যেতে ইচ্ছে করছে আমি বেরোয় গেছি, আমার যদি এখন মানে মানে কোনো জায়গার সাথে গল্প করতে ইচ্ছে করছে আমি গল্প করছি, কাউকে ফোন দিতে ইচ্ছে করছে ফোন দিছি, বা কোনো একটা কাজ করতে ইচ্ছে করছে আমি করে ফেলছি। সো আমি কখনোই ওই জিনিসটা মানে মাথায় আমার কাজ করতো না যে না এটা করলে কি হবে, ডিসিশন মানে ওই চিন্তা ভাবনা করে কোনোদিন কোনো ডিসিশন নেই নাই। তো আমি যেহেতু এরকম পার্সোনালিটির একটা মানুষ, আমি অলওয়েজ চাইতাম যে আমার এই পার্সোনালিটির মানুষটাকে এরকমই রাখবে, এরকম একটা পার্টনার আমি অলওয়েজ চাইতাম। তো আমি জানি না, এটা খুবই মানে ওই যে ভয় না যাবই মেয়েটা যেমন অ্যাক্সিডেন্টলি পরিচয় হয়ে গেছে শাহিদ কাপুরের সাথে, যেটা হওয়ার কথা না, যেটা যেখানে কোনোদিন মানে দেখা হওয়ার কথাই ছিল না, কিন্তু সেখানে হয়ে গেছে। যাবি মেয়েটার পুরো মুভিতে কিন্তু ঢুকে গেছি আমরা, ওর আগে কিন্তু একটা ঘটনা ছিল, তারপর অ্যাক্সিডেন্টলি দেখা, একদম সেম ওইরকমই প্রায়, হ্যাঁ সেম একদম ওইরকমই। এবং আমি আরেকটু মানে কি বলবো মানে একটু ক্যারেক্টারের দিক থেকে একটু দুষ্ট ছিলাম। সেটা হচ্ছে যে যেটা আমি প্রথম থেকে বলি, আমি যেহেতু আমার এরকম মানে লাইক মজা করি, আড্ডা দিই বন্ধু বান্ধবের সাথে, খুব চিল মুডে আছি। তখন আমার ইউনিভার্সিটির লাস্ট ইয়ার এটা, তো তখন আমি একটু একটু সিরিয়াস হওয়া শুরু করছি যে না এবার তো ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি কি করব, আমাকে তো বাসায় চলে যেতে হবে, কারণ আমি এখানে ঢাকায় হচ্ছে ব্যাচেলর থাকি, পড়াশোনার একটা উসিলা দিয়ে আর কি থাকি আমি এখানে, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। তো আমাকে একটা জব নিতে হবে, তাহলে আমি হচ্ছে আর আমাকে বাসায় ফেরত যেতে হবে না, আমার এই প্ল্যানটা ছিল। তো আমার এই রুমমেট ছিল আরেকটা মেয়ে, যে হচ্ছে এখন অ্যাডভোকেট, এখন লয়ার হয়ে গেছে, অ্যাডভোকেট হয়ে গেছে। তো ওকে আমি বললাম যে আপু এরকম এরকম আমি একটা জব আমাকে যে কোনো ভাবে একটা ম্যানেজ করে দাও যাতে আমি ঢাকায় থাকতে পারি, না হলে আমার এই স্বাধীন লাইফ গেছে, আমার বাসায় গেলে আমি আর স্বাধীন লাইফ লিড করতে পারবো না। তো তখন বললো, তখন আমার সাথে আরো একটা মেয়ে ছিল, আমরা দুইজনই আর কি জবের কথা ওই আপুটাকে বলছিলাম। তো আমাকে বলতেছে যে ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের অফিসে মানে কোম্পানি, ওদের নিজেদের কোম্পানি, তো ওইখানে লোক নিবে, তোমরা দুজন যাও, যে কথা বলো। তো আমি আর একটু তখন জেলাস হয়েছে যে ওই মেয়েকে কিভাবে না করানো যায়, মানে ওই মেয়ে না গেলে তো আমি টিকে যাবো যেভাবেই হোক। তো আমি ওকে বললাম, মানে ইনডাইরেক্টলি আমি ওকে মানে কি বলে মানে বুঝাইতেছি, ব্রেন ওয়াশ করতেছি যে আরে না বেশি ভালো বেতন না, কি কাজ করাবে, কোনো ভালো কাজ না, আমি যাব না, আমি না করছি। তখন ওই মেয়েও আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে ও হচ্ছে আর যায় নাই ওইখানে জবে ইন্টারভিউ দিতে। পরে আমি হচ্ছে যেদিন ইন্টারভিউ ছিল কাউকে বলি না, সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে গেছে। বের হওয়ার সময় ওই আপু আমাকে জিজ্ঞেস করতেছে কই যাচ্ছ তানহা। তখন আমি বললাম যে আপু ওই যে তোমার ফ্রেন্ডের কোম্পানিতে। বলছে তুমি যাচ্ছ, তুমি ইন্টারভিউতে তোমাকে তুমি যাচ্ছ? আমি বললাম হ্যাঁ, কারণ তোমার ফ্রেন্ড তোমাকে বলে নাই? বলে না আমাকে তো বলছ তুমি, তো আমি জানি তোমরা কেউই যাবা না। আমি বলছি যে না আমি যাচ্ছি। আচ্ছা ভালো কথা। তো গেলাম, ওইখানে যাওয়ার পরে দুইজন ওনার ছিল, তো একজন হচ্ছে যে বসের চেয়ার থাকে সেখানে বসে আছে, আর একজন পাশে বসে আছে। তো আমি ওই যে বসের চেয়ারে যে বসে আছে তার সাথে আমি কথা বলতেছি, ওর নাম হচ্ছে আমি বলেই দিই, নাম হচ্ছে রায়হান ছিল। তো আমি ওই আমাকে মেসেজ করছে এবং ওই আমাকে সব ইনফরমেশন দিয়ে দেন এই পর্যন্ত আছে। ওকে ফাইন গুড। তো আমি কথা বললাম, বলার পরে হচ্ছে যে তারা আমাকে
সিলেক্ট করে ফেলছে, ওই দিনই সিলেক্ট করে ফেলছে যে আজ ঠিক আছে আপু আপনি কালকে থেকে আসেন আমরা করবো। আমি বলছি ওকে ঠিক আছে। তা আমি তো খুশি হেভি যে আমার জব হয়ে গেছে। বাসায় যেও আমি একদম বলতে স্যার ওই মেয়ে তো মাঝখান দিয়ে মানে পুরাই বলদ হয়ে গেছে যে আমি ওরে বুঝাইতে যে আমি নিজেই ইন্টারভিউ দিয়ে ফেলছি। তা আমার এখন মোটামুটি ঢাকায় থাকা সিকিউর, আমি এখন শান্তি, আমার এখন আর বাসায় যাইতে হবে না, আমি এখন এই জবের উসিলা দিয়ে ঢাকায় থাকতে পারবো, আবার সেই স্বাধীন লাইফ লিড করতে পারবো, ঘুরবো ফিরবো আড্ডা দিব, ফ্রেন্ড সার্কেল মানে যা যা আর মানে আমার করতে ইচ্ছে করে আমি ওগুলো করবো। তো দেন হচ্ছে আমি ওই জবটা করতেছি। বাট জব করতে গিয়ে আমি যেই প্রবলেমের ফেস করি সেটা হচ্ছে ওই মিস্টার রায়হান এত বেশি ওই যে একদম শাহেদ কাপুরের মতো আর কি, এত বেশি খারুস টাইপের, মানে অলওয়েজ সে ব্যাড মুডে থাকে এমন মনে হয় আর কি, ওর কথা বলেই মনে হয় রাগ হয়ে এরকম আর কি, অলওয়েজ রাগি, অলওয়েজ মানে লাইক কি বলে ওই যে ইন্ডিয়া মানে হিন্দি ভাষাটা বলে না সক্ত লন্ডা, ওই সক্ত লন্ডা টাইপের একটা ছেলে। তা আমি খুবই বিরক্ত তার উপরে, মানে আমি জাস্ট তার সাথে কোনোদিন না পারলে আর কি ফোন দিতাম বা কথা বলতাম, কন্ট্যাক্ট করতাম, আর সে আমাকে রাত নাই দিন নাই যখন তখন ফোন দিয়ে বকাবকি করতো, এই আপনি এটা করেন নাই, আপনি ওইটা করেন নাই, আপনার কাজ ভালো না, এই না সেই না, আমাকে বকাবকি। আমার তো খুব রাগ, এবং আমি অফিসের বাকি কলিগদের সাথেও বলা বলি করতাম যে এই লোকের যে বউ হবে ওর জীবনটা শেষ, ওর মানে লাইফ হেল, ওর তো মানে মানে দেখো মানে আমি কলিগদের বলতাম যে দেখো ওর বউ অনেক ভালো হবে, অনেক কিউট হবে, একদম লক্ষ্মী একটা মেয়ে হবে, কিন্তু ও যে খারুস, ও যে মানে এত মানে রাগী টাইপের, ওর বউ একদম টোটালি ওর বিপরীত হবে, এগুলো আমি বলতাম। এবং পুরো এমপ্লয়ি মানে সবার মাঝে ওর নামে অনেক বদনাম করতাম, মানে একদম বদনামই করতাম, সবসময় পছন্দ করি না এরকম গেল। তারপর আমি কিছুদিন 1 বছরের মতো জব করার পরে আমার ফাইনাল পরীক্ষা শেষ হইলো, বাট আমাকে বাসা থেকে আমাকে ডাকতেছে এখন যে না না চলে আসো, তোমার জব ছেড়ে দিয়ে তুমি চলে আসো। আর আমার আম্মু আব্বু যখন শুনছে যে আমার যে বস সে আনম্যারিড, এটা শুনে আমাকে আরো তাড়াতাড়ি ডাকাডাকি শুরু করছে যে না 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 আনম্যারিড বসের কাছে তোমার জব করা লাগবে না, কি না কার কি মনে আছে কি করবে না করবে, তুমি চলে আসো। তো পরে আমিও আসলে দেখলাম যে এত প্রেসার দিতেছে এই বস আমাকে, আর আমার ফ্যামিলি থেকেও আমাকে বলতেছে আসো বাসায় থাকো, তাহলে আমি ঠিক আছে কয়দিন যে বাসায় একটু আরাম করে রিল্যাক্স করে আবার তো এসে যে কোনো একটা জব ম্যানেজ করেই ফেলবো, আমার লাইফে আর কি আছে এরকম। বাসায় যাওয়ার পরে যেটা হয়েছে যে আমাকে এখন বিয়ে দিয়ে দিবে, বিয়ে দেওয়ার জন্য তো মানে সবাই মিলে একদম লাগছে আমার পিছনে যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো এসে। আমার কিন্তু ওই বসের কথা আমি একদম মাথা থেকে আউট, কোনো কিছু বাদ হয়ে গেছে একদম। তো আমি এদিক দিয়ে আমি বলছি ঠিক আছে যাও, ফাইনালি আমি রাজি হচ্ছি, একটা ছেলে দেখো, তোমরা ছেলে দেখতে থাকো। তো আমি ভাবছি কি যে অ্যারেঞ্জ ম্যারেজ তো, দেখতে দেখতে এরকম টাইপের আরেকটা ছেলে হচ্ছে এরকম বিয়ের প্রপোজাল দিছে, ও আমাকে দেখেই ওর পছন্দ হয়ে গেছে, ও বিয়ে করলেও আমাকেই বিয়ে করবে এরকম একটা অবস্থা। তো আমিও দেখলাম যে না ছেলেটাও আসলে ভালোই, আমার মেন্টালিটির সাথে ম্যাচ হচ্ছে, কথাবার্তা বলতেছি আমরা খুব ভালোই, ওর মানে চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনাও মিলতেছে, সবকিছু ঠিক আছে একদম ভালো, আমরা খুব কথাও বলতেছি এবং আমাদের ফ্যামিলির দিক থেকেও আগাইতেছে ব্যাপারটা। বাট যেটা হয় এটা প্রায় 1 মাস চলে এরকম কথাবার্তা আমাদের মধ্যে খুব ভালো, আমাদের মানে এমন হয়ে গেছিল যে আমি একদম তাকে হাজবেন্ড হিসেবে ভাবা শুরু করে দিয়েছি, এবং আমার বিয়ের পরে কি কি করব সব প্ল্যানিং করতেছি। তোর কি ম্যাচ করতেছিল যেমন শাহিদ কাপুর টাইপ ওই ক্যারেক্টারিস্টিক্স এর সাথে? না না না, ও আবার শাহেদ কাপুর ছিল না, ও ছিল আংশুমান ক্যারেক্টার ছিল, যেটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল আর কি, প্রায় আংশুমান ক্যারেক্টার টাইপের ছিল ও, মানে ওরকম টাইপের। যাই হোক, পরে বিয়ের পরে আমি ওই আপুকে মেসেজ দিয়েছি, যেই আপুর ফ্রেন্ড হচ্ছে ওই মিস্টার বস, হ্যাঁ রায়হান। তো আমি বলছি আপু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার তো একদম মানে সেই আমি যেমন ছেলে চাইছি ওরকম ছেলেই পাইছি আপু, এই সেই। ও বলতেছে যাক ভালোই হয়েছে, তুমি করছো ভালোই হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার ফ্রেন্ডদের কি খবর, তোমার যেই ফ্রেন্ড যে এখনো বিয়ে করে না ওর কি খবর? বলতেছে আর তানহা বইলো না, ও তো আসলে যেমন মেয়ে চায় ওইরকম মেয়ে তো পাবে না, আর ও তো এখন নিজের কেরিয়ার নিয়ে ফোকাস। আমি বললাম যে কেমন মেয়ে চায়? বলে ও হয়তো বা অন্যরকম মেয়ে চায়, আমি জানি না আসলে, বাদ দাও ওর কথা। পরে আমি বললাম যে আচ্ছা ও কি কোনোদিন আমার কথা বলছে, মানে কেন জানি আমার মাথায় এই কথাটা আসছে যে সে কি কোনোদিন আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু করছে কিনা। তখন ওই আপু বলতেছে যে হ্যাঁ তুমি যখন জব করতা তখন তো তোমার কথা প্রায় বলতো। আমি তো পুরা
যে লোক আমাকে প্রতিদিন ধমকাইতেছে বকতেছে সে আবার আমাকে নিয়ে মানে জিজ্ঞেস করছে ওই আপুকে। আমি বললাম কি জিজ্ঞেস করছে? বলছে যে তানহা মেয়েটা কেমন, আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি তুমি কি বলছো? আমি বলছি যে ও অনেক সাহসী একটা মেয়ে, অনেক মানে মানে চঞ্চল, অনেক প্রাণবন্ত একটা মেয়ে, এরকম। তখন আমি বললাম তারপর ও কি বলছে? তারপর আর ও কিছু বলে নাই, ও হচ্ছে কিছু বলে মনে হয় তোমার ওর মেন্টালিটির সাথে তুমি মিলো না, এই জন্য ও আর আগায় নাই জিনিসটা। আমি বললাম যে এমনও তো হইতে পারে যে তুমি যেভাবে আমার ব্যাখ্যা দিছো ও তো ভয়েই পিছাই গেছে, যে এরকম তুমি একটু কথা বলে দেখো তো। তখন বলতেছে যে না আর কথা বলে কি হবে, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তো চলেই যাবা। তুমি আবার প্ল্যান করতেছিস কেন? আমি জানি না মানে আমার মাথা হয় না ওই যে ভাগ্যে আছে হয়তো বা কোনো না কোনো ভাবে মানে নেচার আমাদেরকে মিলাইতে চাচ্ছে, ডেস্টিনি মিলাইতে চাচ্ছে, এরকম আর কি। তো আমি যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই সাথে আমি কথা বলতে বলতে হয় না যে নতুন নতুন প্রেম হলে একটু ঝগড়া লেগে আমরা একটু রাগ অভিমান হয়। আমি আবার রাগ অভিমান করে একদিন ঝগড়া লেগে আমি বলছি কি যে আমাকে তো আমার আগে যে আমি যেখানে জব করতাম সেখানের বস আমাকে প্রপোজ করছে বিয়ে, আমাকে সে বিয়ে করতে চাইতো। আমি তাকে পাত্তা দেই নাই, পাত্তা না দিয়ে আমি জব ছেড়ে চলে আসছি। মিথ্যা কথা বানাই বলছি মানে ওর উপরে থাকার জন্য, যে আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে এটা। হ্যাঁ, তো ওই ছেলে বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি তোমার ওই রায়হানকেই বিয়ে করো, ওইরকম বলছে। তা আমি বলছি ঠিক আছে যাও বিয়ে করবো। তো আবার আমাদের ঝগড়া মিটেও গেছে, আবার ঠিক হয়ে গেছে। রায়হানকে আমিও ভুলে গেছে, ওরও কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে সামহাও আমাদের দুই ফ্যামিলির ম্যাচ হয় নাই। হ্যাঁ, দুই ফ্যামিলির ম্যাচ হয় নাই, একটা ঝামেলা হয়ে গেছে আর কি, মানে আমাদের দুই ফ্যামিলির মধ্যে হয়তো টার্মস এন্ড কন্ডিশন মিলে নাই। তো যাই হোক, ছেলেটা আমাকে বলতেছে যে দেখো আমি দরকার পড়লে পালায় হলো তোমাকে বিয়ে করব, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব, ঠিক আছে এরকম। তা আমি তো খুশি যে যাই হোক, আমি এরকমই চাই যে পালায় বিয়ে করব। আমার লাইফে ড্রিম হচ্ছে আমি পালায় বিয়ে করব এবং নিজে নিজে বিয়ে করব এবং আমি হচ্ছে মানে সবকিছু মানে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো, এটা হচ্ছে মানে মেইন কথা। তা আমি তো খুশি। আমি বলছি ঠিক আছে, আমি মানে রাজি হই নাই প্রথমে। আমি বলছি যে না আমার ফ্যামিলি কিছু আমি বিয়ে করব না, যত কিছুই হোক দুইটা ফ্যামিলি। হ্যাঁ, মানে আমি একটু দেখাইতেছি যাতে আমি আরেকটু ওর কাছ থেকে। আপনারা রিলেট করতে পারছেন তো? যারা প্রায়শই বলেন যে আমরা তো আমাদের ভেতরের কথা বলি, অনায়াসে আমাদের বেডরুম বা আমাদের ব্যালকনি শেয়ার করি, আপনারা আপনাদের কথা কেন বলেন না? আমরা কিন্তু প্রায়শই বলি। যেমন অফিসিয়ালি আজকে আর যে তানহা যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশেও অ্যাঙ্কার হিসেবে সে কাজ করেছে, সে কিন্তু প্রাণ খুলে সমস্ত কিছু বলতেছে, আমরা আপনারা শুনতেছেন সবকিছু। হ্যাঁ তানা, তারপরে এরকম হয়, হওয়ার পরে যেটা হয় যে ওকে আমি এরকম আরো যেন ও আমাকে পুশ করে যে না আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে ও এটাও করতেছে। শুধু পালানোর ধান্দা। হ্যাঁ, মানে এবং পালানোর ধান্দা এবং আমার হচ্ছে অ্যাডভেঞ্চারের ধান্দা, যে আমি এমন কিছু করব যেটা ফ্যামিলির মধ্যে কেউ করে নাই এবং কেউ করে না আমিই করছি, এরকম একটা ব্যাপার। পরে হচ্ছে ও আমাকে বলে কি চলো একদিন দেখা করি, তো আসো। তো আমি জাস্ট দেখা করছি, দেখা করার পরে ও মানে ও আমাকে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারতেছে না, এরকম হয় না ছেলেরা, যেটা যে আপনি একবার বলছিলেন একটা শোতে যে পাওয়ার জন্য দুনিয়া যত অভিনয় আছে সব অভিনয় করতে পারে, এরকম আর কি ব্যাপারটা। তো ও এমন অভিনয় করতেছে যে ও আমি ছাড়া কিছু বুঝানো, আমাকে বাসায় যেতে দিচ্ছে না, বলছে আজকেই বিয়ে করে ফেলবো, এরকম। ঠিক আছে, তা আমিও তো মানে আমার সাথে আমার মতো আরেকটা পাগলের ম্যাচ হয়ে গেছে, এরকম আর কি ব্যাপারটা, যে দুই পাগল একসাথে হয়েছে। সেই লুক দিয়ে গেছিলি তো তুই একদম ঝড়ের মতো। মানে আমি তো মানে একদম, অবশ্য ওই দিন আমি মানে সাউথ ইন্ডিয়ান একদম ট্র্যাডিশনাল ভাবে গেছি, যাতে আমাকে মানে ওই যে কি বলে ওই যে পুনাম প্রীতি ওই ক্যারেক্টারে গেছি আর কি, যাতে আমাকে আরো বেশি আমার প্রতি দুর্বল হয়ে যায়, এরকম আর কি। তো যাকে যেভাবে আর কি পটাইতে হয়, এরকম আর কি ব্যাপারটা। ওটাও ব্রেনে রাখছো সেই কারণে। হ্যাঁ পরে মানে পুতো পবিত্র টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, তো পরে হচ্ছে এরকম আমি গেছি, পরে ও আমাকে যেতে দিচ্ছে না বাসায়, না আজকেই তুমি আমাকে বিয়ে করো, আমার ফ্যামিলি রাজি হচ্ছে না। কি তোমার ফ্যামিলি কি এমন বলছে যার কারণে আমার ফ্যামিলি রাজি হচ্ছে না, আজকে তোমাকে আমি বিয়ে করো। আমি বলছি না তুমি শোনো, আমি বাসায় যাই, দেন এসে আমি এগুলো বলতেছি। পরে বুঝে টুঝে বাসায় আসছি, সুন্দর মতো প্রতিদিন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে যে না আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে আমার ফ্যামিলি বিয়ে দিয়ে দিতে যাচ্ছে, আমাকে কান্না পর্যন্ত চলে গেছে ব্যাপার। হ্যাঁ, একদম পাগল, মানে ফোন দিতে দিতে মেসেজ দিতে বাসার নিচে আইসা পরে কি করে, মানে এরকম। হঠাৎ করে একদিন আমাকে ফোনে সকালবেলা ঘুম থেকে উঠে ছবি পাঠাইছে, ও বিয়ে করে ফেলছে। কি হইল? মানে একদম সেম বললাম না, যাবই মেয়ে। না ওইটা বললে তো সবাই বুঝে যাবে কাহিনী, এভাবে তো মিলাইতে পারবো না আমরা। না আরো অনেক হচ্ছে, আরো টুইস্ট আছে, রাইট? আমরা যাবো, কিন্তু বিয়ে করে ফেললো, একদম বিয়ে করে ছবি বিয়ে করা হয়েছে। আমি তো আগের রাতেও তো কাঁদছে মনে হয়। মানে আমি যে কাঁদবো ওই মানে লজ্জা আসতেছে আমার নিজের প্রতি। ও আচ্ছা, যে আমি
আমি বলদ হয়ে গেছি, আমাকে মানে মুরগি বানায় ফেলছে এমন একটা অবস্থা। আমি কিভাবে literally- পসিবল আমাকে হ্যাঁ, বানাইছে? আমি লিটারেলি ওই যে आओगे जब तुम हो साथ। হ্যাঁ, এখন গান আমার সহ। হ্যাঁ, আমার গানের গলা তো গট্টু, ভালো গট্টু, না। আবার। এখন আর হ্যাঁ, নে। আবে, কি ধরনের ফিল আছে? এই যে आओगे जब আহা। तुम हो साजना, ওইরকম আর কি একটা ফিল আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো মিউজিক একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, আমি তো কাঁদতেছি, মানে কি কি যে করতেছি। জীবনে তো কম বলদ মানুষকে কম বানাস বলদ তো বানায় না, পুরে বানাই দিল মুরগি। মানে বলদও না, মানে মুরগি বানাইছে লিটারেলি আমাকে। মানে ওইটা মুরগি- নিতে পারতেছে না যে হ্যাঁ, আমাকে কেন মানে ওইভাবে করে? এখন আমি রোস্ট হব জাস্ট, আর কিছু আন্ডারস্ট্যান্ড, বাট আমরা লিফটে করে নিচে নামতে চাইছিলাম, তুই তো 15 তলা থেকে ফেলে দিলি। এই হইছে ওই হইছে, রোজ কাঁদতেছে, রাতেও কাঁদছে, সকালবেলা বিয়ে করে বিয়ে ছবি পাঠাইছে। সেই এই আমার next level এর মানে architecture এটা। আমার এটা কিন্তু সেই লোক যে বলছে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। হ্যাঁ 100 ফ্যামিলির times, বিপক্ষেও 1000 চলে times গেছে, ফ্যামিলির বিপক্ষেও চলে পালানোর জন্য গেছে। কাপড় চোপড় গুছাচ্ছে। হ্যাঁ, সব আর তানহাকে কাম অন, তারপর আমাকে দেখলে কেউ বলবে আমি যে ব্রোকেন হার্ট। ব্রোকেন তোকে কি ব্রোক করা যায় এটাই তোকে ভাববে না। সেটাই। তানহাকে মানে আমার ওই মানে লাভ যে বিট্রে হইছে ওটার থেকে বেশি আমার লাগছে যে মানে প্রেস্টিজ আমাকে হ্যাঁ, betray মানে আমার করলো। অপমানে লাগছে জিনিসটা। পরে আমার তো মানে এখন আমার মাথায় কাছে আমি কি করব কি করব কি করব কি করব। তার মধ্যে আমার লাইফে আরেকজন এন্ট্রি হয় বলতে সে আমার সাথে ফেসবুকে অনেক বছর তুই বেটারে ধরে- ফোন দিসনি বা কথাও বলিসনি? জিদ দিয়ে আমি আর ফোনই দিই বিয়ে নাই। করে ফেলছে, আর মানে কি আমি হবে? লিটারালি ব্লক মারছি ওকে যে আর ইয়ে করব না। আর আমি মানে এটাও তখন মানে বদদোয়া দিছি, যদিও আমি বলতেছি আরো অনেক মজার মজার ঘটনা আছে, বদদোয়া দিছি যে ওর বিয়ে টিকবে না, সংসার টিকবে না এরকম। ও তার থেকেও মানে মেজর ইস্যু হচ্ছে যে ওইটা আমাদের প্রায় দূরসম্পর্কের রিলেটিভই ছিল, ওই ছেলেটা আর কি দূরসম্পর্কের রিলেটিভই বেচারা ছিল। ইন্ডিয়ান কুর্তি পরে গেছে সেদিন। ইভেন ওই Impress him. বিয়েতে ওর Come on. ছেলের বিয়েতে নাকি মানে ওটা তো কাবিন ছিল যেটা আমাকে ছবি পাঠাইছে, পরে বিয়ের প্রোগ্রামে আমার বোনদেরকে দাওয়াতও দিছিল। তোমার দেয় নাই? আমাকে কেন আর দিবে, আমি স্বাভাবিক যেহেতু আমি তো যাবো না, তো যাওয়া আমাকে- উচিত ছিল হ্যাঁ, একদম আমি style করে। চাইতাম কিন্তু যাই হোক হয়ে গেছে, ওকে ফাইন। দেন আমার লাইফে আরেকজন এন্ট্রি, সে হচ্ছে ফেসবুকে অনেক দিন ধরে আমার সাথে পরিচয়, তার সাথে মানে সে আমাকে লাইক করে, তো আমাকে সে কথা বলতেছে। ওই ছেলে আবার হচ্ছে যে সেই রকম ড্যাশিং হ্যান্ডসাম, মানে আপনার মতো পুরো একদম totally একদম মানে হিরো ম্যাটেরিয়াল আর কি। হ্যাঁ, একদম চমৎকার। সিরিয়াসলি ওইরকমই ছিল, হ্যাঁ, গুরুর গুরু। মতো একদম, গুরু যেভাবে কথা বলে ওইভাবে গুরু। same। এত ডাইরেক্ট অ্যাকশন কেউ করে দেয়নি রে, আমার কত কষ্ট হচ্ছে। এ কামরুল, খাবার লাগবে না, পেট ভরে গেছে। মন ভরে হঠাৎ করে নাই। দিছে তো মানে আর কি শেক করে উঠছে মন ভিতর ভরে থেকে। নাই, রাইট, গুরুর মন ভরে চোখে নাই। পানি দেখতেছো? মন ওকে, ভরে তারপর? গেছে গুরু। Come on, Okay, তারপর? then আপনার মতো একদম সেম, আপনার মতো একদম হেয়ার Height. স্টাইল, ও। একদম হাইট তো এরকমই। আমি তো আবার লম্বা ছেলের সাথে পাত্তা দিই না বেশি একটা, সত্যি কথা যেটা, এটা আমার পার্সোনাল চয়েস তাই? আর কি। আমি যত ছেলেদের সাথে আজ পর্যন্ত কথা বলছি সে লম্বা হইতে হবে, এটা আমার ফার্স্ট চয়েস। ও ইউ প্রেফার লম্বা ছেলে? হ্যাঁ, আচ্ছা, আমি মানে বলছি যে height, পাত্তা দিস না, না না, তাই। না। না হ্যাঁ হ্যাঁ, লম্বা ছেলে তো আমাদের মার্কেটিং হেড এবং আমাদের প্রযোজক স্যার সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায় গেছে। মানে ফেসবুকে আমি হাইট এমনি ভালো, আরো লম্বা রাখবে। তারপর ফেসবুকে আমি অ্যাডও করবো না লম্বা না হলে এরকম আর কি। যাই হোক তো এরকম আমি তো ওই ছেলে আপনার মতো এরকম সুন্দর করে কথা বলে, খুব আমাকে মানে রোমান্টিক, আপনি যেভাবে আমাকে যে বললাম না যে বিয়ের পরে আর পাইটাই এরকম, তো বারে কথা যা বলছি সত্য বলছে। আমার এই কাব্যিক করানোর জন্য মানুষের মনে করছে মিথ্যা মিথ্যা বানায়। না 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 একদম সত্য দেখেই কিন্তু তো আসলে আমি ভেতর থেকে না, আমি কেমনে মনে করছি এটা কয়। আমার এখনো মনে আছে মন্দিরের কথা, এখনো মনে আছে ফুল গাছটার কথা। রাজশাহী থেকে সিএনবি মোড় পার হলে ওই মন্দিরটা পড়ে। ওই মন্দিরটা কোনো একটা অজ্ঞাত কারণে মন্দিরটা আমি খুব বেশি খেয়াল করতাম। ওখানে 2-3টা ডায়লগ লেখা ছিল, ওটা খুব রোজই পড়তাম আমি যাওয়ার সময়। একটা অদ্ভুত ডায়লগ ছিল যে ভগবানের কাছে বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায়, তোমার পথ সঠিক বা তোমার পথ বেঠিক এটি ভাববার কোনো কারণ নাই। বাহ এটা কার যেন এরকম কিছু স্টেটমেন্ট লেখা থাকতো, ওটা আমি প্রচুর পড়তাম। আর ওইটা খুব মানে রহস্যময় টাইপের লাগতো। ওটা হচ্ছে নাক্কাটি কালী মাতার মন্দির, ওই নামে ওই মন্দিরটা। ওইখানে আমার মনে হয় মেবি সনাতনী সে ওই যে ফুল কুড়ায় পুজোর জন্য সে কুড়াচ্ছিল, যখন আলতো করে এভাবে ফুল কুড়ায় আমি যাওয়ার আমাকে খেয়াল করছে, যদি আমি শুটকে একটা হিরোইন যে টাইপের দেখতেছিলাম ওই বয়সে। তো ওই দৃশ্যটা চোখের মধ্যে একদম মানে পায়েসের মতো স্বাদ দিয়ে রাখছে সারা জীবন। তো ইউ ব্রিং ব্যাক মাই মেমোরিজ। আমি সত্যি বলছিলাম যখন তোকে দেখলাম ফার্স্ট টাইম ইন ঢাকা এফএম, তো ওই একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই মেমোরিতে চলে গেছিলাম। ওকে,
তুই ফেসবুকে পরিচয়ের কথা বলছিলি। হ্যাঁ, তো ওই ছেলের সাথে আমার কথা হতে থাকে ফেসবুকে। ভালো, যেহেতু আমারও মিলে, আবারও হচ্ছে, যাই হোক আমি একটু আশার মুখ দেখতেছি যে ওকে ফাইন। তুই কি ভোলার জন্য বা অপমান থেকে বাঁচার জন্য এটা একটু তাড়াতাড়ি গেছিলি? হ্যাঁ, মানে ওই নাকি জিনিসটা আসলে ভালো ভেবেই, লাগাতে? না, ওইটা সত্যি কথাই, মানে জাস্ট মানে ওকে আমি দেখাই দিব তোমার থেকে আচ্ছা, বেটার ওই বোধ আমি থেকে, কাউকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা এরকম আর কি ব্যাপারটা ছিল। তো আমি ওর সাথে কথা বলতেছি, সুন্দর, ওর সাথে আমার জিনিসটা ভালোই আগাচ্ছে, এরকম। তার মধ্যে হুট করে একদিন আমার মনে হলো যে আমি একটু মিস্টার রায়হানকে একটা মেসেজ দিই। কেন তোর জানি কিন্তু ম্যাম, প্রতি 6 মাস পর পর রায়হানের কথা মনে হ্যাঁ, পড়তেছে। মানে এরকম। তো আমি তুই যখন এঙ্গেজ থাকছিস তখন ডুবে থাকতেছিস, হ্যাঁ, আবার যখন গ্র্যাপ পড়তেছে তখন ওর কথা হ্যাঁ, মনে ওর কথা মনে পড়তেছে, বাট ওর সাথে আমার কোনো কিচ্ছু নাই, Understand? কিচ্ছু হয় নাই। কোনোদিন একটা হয় না যে সিনেমাতে যেমন ওড়না লেগে যায় ঘড়িতে, বা কোনোদিন ধাক্কা লেগে যায়, লিফটে একসাথে আটকায় যায়, কোনোদিন এরকম কোনো বাট তোর ব্রেন নির্দিষ্ট সময় পর পর পপ আপ চাচ্ছে। করে। হ্যাঁ, বাড়ি দিতেছে একটা, বাড়ি এরকম আর মারতেছে। কি। তো আমি না, আচ্ছা, ঠিক আছে, This মেসেজ is destiny. হ্যাঁ, তার মেসেজ দিছি যে হ্যালো ভাইয়া, কি অবস্থা, কি করতেছেন? বলতেছে যে এই তো ভালো, কি অবস্থা তোমার? এরকম। চাকরি ছাড়া কতদিন পর টেক্সটটা করলি? 1 বছর পর। 1 বছর কোনো রকম কমিউনিকেশন না, শুধু ফেসবুকে অ্যাড ছিল, কিন্তু কোনোদিন মাঝখানে যে ফেসবুকে কথা হচ্ছিল কার কোন একটা সাথে? একটু আগে বললো যে একজন ছেলের মেসেজ সাথে, হ্যাঁ, ওর সাথে আমার কথা হচ্ছে, ও, হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে okay. হচ্ছে, মানে ওই হার্ট ব্রোকেনের 1 সপ্তাহ পর থেকে এই ছেলের সাথে আরেকটা আমার কথা ছেলের বলা সাথে শুরু লাভস টু বি অকুপাইড হারসেলফ, হ্যাঁ, বাট হ্যাঁ। তার মানে এই না যে পপ আপ বন্ধ আছে। হ্যাঁ। বাট 1 বছরে তুই কোন রকম কমিউনিকেশন করিসনি তার না, সাথে, ওই রায়হানের মিস্টার রায়হানের সাথে আমি কোনো সাথে। Okay, কমিউনিকেশন। এবার তুই মেসেজ দিলি। দেন আমি মেসেজ দিলাম যে ভাইয়া কি অবস্থা আপনার, এখন কি চলতেছে লাইফে? বলতেছে হ্যাঁ এই তো চলতেছে, ব্যবসা ট্যাবসা নিয়ে আমি বিজি আছি, এই সেই। ওকে ফাইন, আমি এটা করতেছি, ওকে ফাইন। আমি বললাম যে কি অবস্থা আপনার, বিয়ের সাথে কি খবর, বিয়ে করবেন না? বলতেছে হ্যাঁ করব, দেখি যদি ওরকম পায়, ভাগ্যে থাকে তাহলে করবো, তবে এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার কেরিয়ার। ও এটা একদম ক্লিয়ার করে দিচ্ছে। আমি না তেমন একটা মানে কি বলে এখানে, মানে পাত্তা পাইনি আর কি, এরকম মনে হচ্ছে যে ও আমাকে মানে তুই বুঝাই দিচ্ছে। স্পেস পাইলি না যে হ্যাঁ, যে ঢুকবি আমি কি একটু। ঢুকবো একটু, যে ওটা মনে হলো যে ও কিন্তু আমাকে boss ছিল। হ্যাঁ আগে মানে বুঝাই দিছে যে আমি কিন্তু ক্যারিয়ার নিয়ে ফোকাস, তুমি এখানে আমাকে ডিস্টার্ব করো না, এরকম আর কি মনে হয়েছে। তো যাই হোক, আমি আবার চুপচাপ করে আবার মেসেজ দিয়ে বলছি যে ভাইয়া আমি না একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম? এরকম আমার না বিয়ে ঠিক হয়ে গেছিল, এই ছেলে না হঠাৎ করে এরকম করছে। এগুলো বললি? হ্যাঁ, আমি বলছি। কেন যে আমি বলছি আমি নিজেও জানি না, ওই মোমেন্টে আমার কি মাথায় আসছে আমি নিজেও জানি না, আমি জাস্ট বলছি। বলার পরে বলতেছে যে দেখো তুমি হচ্ছে অনেক বুদ্ধিমান একটা মেয়ে, এবং আমি তোমাকে যতটুকু শুনছি বা যতটুকু জানছি তোমার সম্পর্কে, তুমি অনেক সাহসী একটা মেয়ে, অনেক বুদ্ধিমান একটা মেয়ে, একটা স্ট্রং মেয়ে। সো তোমার কাছে এগুলো কোনো ম্যাটারই না, তুমি এটা মুভ করে উঠতে পারবা। পরে আমি মানে ভাবলাম যে আমি আসলে ওকে এই কথাটা কেন বলছি জানেন? আমি বলছি যাতে এটা শোনার পরে ও আমার দিকে একটু সিম্পেথি হয়ে আমার দিকে একটু দুর্বল হয় যে কিন্তু তোর যে কদর কমেছে, তোর যে একটা ব্যাপার আছে, হ্যাঁ। তুই তানহা, হ্যাঁ। তো সেখান থেকে একটু কমে গেল না? না, আমি তোকে ডাম্প করে গেছে। আমি ওই স্মার্টলি বলছি ও যে আচ্ছা। আমি না বলছি যে আমি বিয়ের পরে বাবা মার সাথে থাকতে পারবো না, এই কারণে আচ্ছা, ছেলে logic হচ্ছে, দিয়ে মানে বলছে, আমি তাই তো ওইটা বলি। ইনডাইরেক্টলি বুঝাইছি, এবং স্টিল না ওইটা জানে, এখন আমার জামাই জানবে যে এটা আসলে আচ্ছা, সত্য তারপর? ছিল না। যাই হোক, তো পরে হচ্ছে এরকম বলছি, বলার পরে বলছে আপনি এটা কোনো ব্যাপার না, আপনি সুন্দর করে ডিসিশন নেন, আপনার লাইফের জন্য অনেক বেশি মানে শুভকামনা রইলো, এবং আপনি আগায় যান লাইফে। হ্যাঁ, আপনি লাইফে আগায় যাবেন, এবং আপনাকে যে কোনো সামনে আরো ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে, এই সমস্ত তোকে বলে, বোঝাচ্ছে? হ্যাঁ, সে আমাকে একটা সুন্দর একটা করে জ্ঞান দিয়ে করে আমার আর নিজে যে ভূমিকা রাখবে এরকম কিছু না। না, ও যে একটু মানে ওইভাবে শাহেদ কাপুরের মতো এসে বলবে যে না আমি আছি তোমার লাইফে, তাই তোমাকে তো তো রে। আমি চাই, বা বিয়ে করলে আমি তোমার মতো মেয়ে বিয়ে করবো, এটা সেটাই। বললেও তো আমি খুশি হইতাম না। ও কিছুই বলে না। আচ্ছা, তাই আমি পাত্তা না পাই, আমি আমার ওই আপুকে ফোন দিয়েছি, যে আপু আমার রুমমেট ছিল, আমি বলছি, আপু তোমার বন্ধু তো একটা ফালতু লোক, কোনো মেসেজে কোনো কিছু বুঝে না। আমি ওকে মেসেজ দিছি, আমার এইগুলা জ্ঞান দিতেছে, বলে কি আরে বাদ দাও তুমি ওর কথা, ওর সাথে তোমার হবে না, তুমি অন্য মানে মুভ অন করো বা ভালোই করো। মানে তোমার মাথায় কি মানে কিছু করার কি মাথায় এসেছিল? আসলে সত্যি কথা বলতে আমি এটা অনেস্টলি বলি যে আমার কাছে মনে হয়তো যে লম্বা ছেলেরা আমাকে কেন পাত্তা দিবে না, আমাকে অলওয়েজ আমাকে পছন্দ করবে এবং আমাকে প্রপোজ করবে, আমি রিজেক্ট করে দিব, দরকার পড়লে আমি রিজেক্ট করে দেবো, মিস্টার রায়হানকে আমি রিজেক্ট করে দিব। কেন আমাকে পাত্তা দিচ্ছে মানে সে না? কেন মানে এত হ্যাঁ, মেসেজ দেওয়ার সবাই পরেও আমাকে পাত্তা reply দিবে, দেওয়া এটা হচ্ছে হচ্ছে না। আমার দিস ইজ অল অ্যাবাউট তানহা। ও বেটা যে Right. বউ নিয়ে ভাগছে সেটাও ব্যাপার না, ফেসবুকে যে কি করতেছে ওগুলো ব্যাপার না, রায়হান কোন বিজনেস টাইফুন সেটা ব্যাপার না, ইটস অল অ্যাবাউট তানহা। নামটা দেখছেন তানহা? হ্যাঁ, মানে হাজার মানুষ চাইবে, ও হয়তো হাজার জনকে রিজেক্ট করবে, বাট হ্যাঁ। ওকে কি করতেছে এটা নিতে পারতেছে না। এটা আমি মানে আমার কথা হলো যে মানে
সত্যি কথা বলতে কি আমার লাইফে আমি যত ছেলের সাথে কথা বলছি, মানে আমি যদি চাইছি যে ও আমাকে পছন্দ করবে, আমি ও আমার প্রতি ইমপ্রেস হবে, হইছে শুধু ওয়ান এন্ড অনলি মিস্টার রায়হান শাস্ত্রে এটা তো নিতে পারেনি তো এটা আমি এটাও নিতে পারতেছি না। তো আমি ওকে এই জন্য যাই হোক বাদ দিছি। আবার আমি ওই ছেলের সাথে কথা বলা শুরু করছি, যেটা যে ফেসবুকে পরিচয় ছিল, ফেসবুকে কথা বলতেছি, আমরা সুন্দর কথা বলতেছি ভিডিও কল, মানে এমন একটা অবস্থা যে আমরা এখন শিওর আমরা রিলেশনশিপে যাবো এবং আমরা বিয়েও হয়তো বা সামনে করবো, এরকম একটা অবস্থা। সেই মোমেন্টে সে আমাকে মেসেজ দিছে, মিস্টার রায়হান, এই ফার্স্ট টাইম, হ্যাঁ, যে আমাকে প্রথমবারের মতো মেসেজ দিছে। দেওয়ার পরে আমি তো হাই কেমন আছেন, কেমন আছো, আমি তো বলছি যে হ্যাঁ ভাইয়া ভালো। আমি তো খুশি, ওই দিন মনে হয়েছে যে এই তো পেয়ে গেছি, যেটা আসলে এতদিন চাইছি আমি পাত্তা, সেটাই আমাকে এত এখন দিতেছে। পরে হচ্ছে আমাকে মেসেজ দেয়, তারপর আমি এই তো ভাইয়া ভালো আছি, কি অবস্থা, কি ডিসিশন নিলা, কি করলা, মানে কি হইলো এরপরে, কি হইলো কি করলো। আমি বলছি হ্যাঁ বাদ দিছে, আমাকে তো এখন আরো অনেক প্রপোজাল আসতেছে, এখন আমি চুজ করবো আর কি যে কোথায় কি হবে, এরকম আর কি। বাসা থেকে তো অনেক বিয়ের চাপ দিতেছে, বুঝতেছি না আসলে আমি কাকে যে চুজ করবো। আপনি কি আমাকে একটু হেল্প করবেন যে আমি কাকে এরকম এরকম বলতেছে। দেন আমাকে বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে, আমি কি হেল্প করব, তুমিই তো ভালো বুঝো, এটা তুমি দেখো তোমার সাথে যার মনের মিল হয় এসে। দেন কথা আগাচ্ছে, এবার মনে হইতেছে যে না ফন্দে পড়িয়া বাগে বগে কাঁদে রে, এবার অবস্থা মানে বাগে পড়ে গেছে আর কি। তখন আমি হচ্ছে বললাম যে আচ্ছা আপনি বিয়ে করলে কেমন মেয়ে মানে চাইতেন, বা কেমন হচ্ছে, মানে মোটামুটি স্পেস পাইছো সেসব কথা বলা। এবার একটা স্পেস আসছে, আমি বলতেছি যে এবার আপনি বলেন তো বিয়ে, আপনি বিয়ে করলে কেমন মেয়ে আপনার, বলতে সত্যি বলবো, আমি বলছি হ্যাঁ অবশ্যই সত্যি বলবো, মিথ্যা বললে আমি মানে কেন বলবেন। পরে বলতেছে যে আমি আসলে সত্যি সব সময় প্রথম থেকেই আমি তোমার মতো একটা স্ট্রং মেন্টালিটি নিয়ে চাইতাম। এটা যেদিন আমাকে মেসেজ দিছে, মানে আর্জেন্টিনার ওই মেসির ওই পাশের মতো, মানে বিশ্বকাপ জেতার মাথায় ওখানে গেছে হেডটা দিবে। তো আমি তো হেবি খুশি, খুশি মানে প্রকাশ দেখালি না কিছু। হ্যাঁ কেন খুশি জানেন, এখন আমি রিজেক্ট করব এই চিন্তা করে আমি খুশি যে এই তো আরেকটা ওই যে একটা মিম ছিল না 26 26 26, তখন আরেকজন লোক এসে জিজ্ঞেস করে কি গুনতেছো, যে আমি এখানে কি গুনছো, তখন আমি বলবো দেখেন আপনি চুপি দিয়ে, তখন এসে চুপি দিয়ে ধাক্কা দিয়ে আমি বলবো 27 27 27, আবার হইছে এই অবস্থা। বুঝতে পারছেন যে কেন পড়তেছো না তুমি ওই ম্যানুয়ালের মধ্যে, ওই হইছে অবস্থা। মানে ওর অ্যাকনলেজমেন্টের জন্য তুই খুশি না, তুই খুশি যে ওকে রিজেকশন করার, এবার আমি রিজেক্ট করার অপশন পাইছি, ওকে। বাট যখন আমি একটু আর এত তাড়াতাড়ি রিজেক্ট করলে গায়ে লাগবে না, ওর গায়ে তো ওটা লাগতে হবে, একটু জমায় নিতে হবে, জিনিসটা কথা বলতে নেক্সট লেভেল রে তুই। এখন সে যদি শুনে এবং দেখে, যাই হোক তারপর যাই হোক আমার যেটা মনে ছিল সত্যি কথা আমি বলে দিছি। হ্যাঁ তো সে হচ্ছে আমাকে দেন কন্টিনিউয়াসলি মানে লাইক খুব সফট মেসেজ, আমরা সারা রাত জেগে জেগে কথা বলতেছি, খুব মানে আমাদের মোবাইল কি দুইটা ব্যবহার করছিস না একটাই? টু বি অনেস্ট আমি ওই একটা মোবাইলে দুজনের সাথে কথা বলতেছি। গুরু বুঝে গেছে এই জন্য প্রশ্নটা করলো। তারপর কথা বলতেছিলাম, বাট এখন আমি ওই যে ফেসবুকে যেটা আপনার মতো যেটা ছিল আর কি, ওইটাকে একটু প্রায়োরিটি কমাই দিতেছিলাম কেন জানি। আমার এখন গাইস স্পেশালি ছেলেদেরকে বলছি, ওই লুক আর কাব্য দিয়ে কাম চলে না ভাই, দিস ইজ অল অ্যাবাউট মানি আর দিস ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। না ওই ছেলেটা বেশি টাকা ছিল, আরে মানে গুরুর মতো দেখতে, হ্যাঁ ওইটার বেশি টাকা ছিল, ও বেশি রিচ ছিল, এন্ড ও আমাকে বাইরেও নিয়ে যাবে, মানে লাইক বাইরে সেটেল হয়ে যাব আমরা এরকম। ও তার মানে তোর কনফিডেন্সে যেন বাড়ি যে মারছে। না ওর এটা হচ্ছে যে কেন ও রিজেক্ট করলো, না রিজেক্ট হলো না ওই ছেলেটা তো অলরেডি পটে গেছে। এখানে তো কোনো চাল নাই, এখন যেটা হয় না সেটাকে আমার উপরে নিয়ে দেন আমাকে 2 টাকা। যে মিসবিহেভ গুলো করছে এই তোর চাকরি থাকাকালীন সময়, এটার তো প্রতিশোধ নিব এখন, এই যে রিজেক্ট করে প্রতিশোধ নিব। একে তো আর মানে ইনভেন্ট করা কিছু নাই, উইন করা কিছু নাই ফেসবুকেরটাকে। না এর জন্য একে নিয়ে একটু ব্যস্ত হইছিস। এক্স্যাক্টলি রাইট, ওইটা ছিল আমার মাথায় যে ওকে আমার এখন বেশি টাইম দিতে হবে। আর যে নাকি তানহা, এটা হচ্ছে আর যে তানহা। ওকে তারপর দেখেন আপনারা, আমাকে হচ্ছে এখন ওইটাকে একটু দিয়ে দেন, দুজনের মধ্যে আমি চুজ করব কাকে রিজেক্ট করব, কাকে মানে আমি একদম ওরা নিচে পড়ে থাকবে, তুই অনেক উপরে, তুই তখনই করবি এটা না এটা। ওকে বাট আমার এই যে মিস্টার রায়হান হচ্ছে সে আবার ওই যে শাহেদ কাপুর টাইপের, খুবই লাইক ভালো, খুবই ভদ্র, খুবই লক্ষ্মী একটা ছেলে, খুবই শান্ত, খুবই মানে একদম কি বলে ওই যে বলে না এখন বলে না সবাই যে শাহেদ কাপুর, ওই যাবো মেয়েটা শাহেদ কাপুরের মতো একটা ছেলে চাই, হাজবেন্ড ম্যাটেরিয়াল বলতে যাবো, হাজবেন্ড ম্যাটেরিয়াল, এক্স্যাক্টলি রাইট, হাজবেন্ড ম্যাটেরিয়াল,
খুবই ভদ্র, খুবই লক্ষ্মী, মানে যে যাকে আমি ওই যে বস হিসেবে যে এইটা দেখছিলাম ওইটা সে অ্যাকচুয়ালি না, Okay. বাট তার এইটা এরকম। এখন হইতে পারে সেও আমাকে হয়তো অভিনয় করতেও পারে, দুজনেই হয়তো অভিনয় করতেছে, বাট আমার কেন জানি ওর থেকে বেশি পজিটিভ ভাইবটা আসতেছে। যে হয় না যে একটা হচ্ছে প্রেম করা, একটা হচ্ছে সারা জীবন সাথে থাকার জন্য একজন মানুষ, ওইটা দুইটার তুই মধ্যে যেমন difference। তাতে তোর হ্যাঁ, এরকম একটা হাজবেন্ড আমাকে ম্যাটেরিয়ালি manage দরকার। করে, হ্যাঁ ম্যানেজ করতে পারবে, আমাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমার কেন জানি ওর দিকে, মিস্টার রায়হানের দিকে বেশি হচ্ছে বেশি আসতেছিল যে না ও আমাকে ম্যানেজ করতে পারবে, আমাকে আমার মতো থাকতে দিবে, আমাকে নিতে পারবে এবং জিনিসটা, তুই বলছিলি যে তোকে তোর মতো থাকতে দিবে। হ্যাঁ থাকতে দিতে পারবে। আর যে মিস্টার ফেসবুক, সে তার একটু নখরা আছে, সে যেহেতু সুন্দর আপনার মতো, একটু ডিমান্ড তো থাকবে, তোকে তাই চেঞ্জ না? করতে পারে, হ্যাঁ বাট একটু হিরোদের তো একটু ডিমান্ড বা থাকে, তোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হ্যাঁ, পারে। তো বুঝতেছি। ওর মধ্যে একটা ডিমান্ড ছিল যে না এটা করা যাবে ও না, আচ্ছা, ওইটা আচ্ছা। একটু বলতে স্পেসটা কম দিবে। দ্যাটস ওয়াই আমার একটা দুইটার মধ্যে এখন আমার চুজ। বাট ও কিন্তু মিস্টার ফেসবুক কিন্তু আমার পিছনে কোনো এফোর্ট কম দেয়নি। ও কিন্তু অলওয়েজ, আমি যখন রিপ্লাই লেট দিতাম বলতো যে এই রিপ্লাই দিচ্ছ না কেন, কখন, আরে এত লেট করতেছো কেন? কিন্তু আমি তো এখন ওই দিকে বিজি, আমার তো একটু ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে। আমার এখন দুইটা ফোন, কিন্তু তখন তো আমার একটা ফোনই ছিল। তো আমি তো মানে খুবই হয়েছে। এখন যাই হোক, দুজনের সাথে আমার কথা বলতে দুজনেরই প্রায় আমি সেম সিচুয়েশনে চলে আসছি। এখন আমাকে Choose চুজ করার। করতে হবে কাকে আমি কি করবো। আমার ফ্যামিলি থেকেও আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুমি তো বিয়ে নিয়ে কোনো করছো না, কিছু একটা বলো, সারাদিন দেখি ফোনে কথা বলো, কার সাথে কথা বাবা মা তো বলবো? জানে যে একটা হোমওয়ার্ক চলতেছে। তারপর তো এখন আমার আব্বু আম্মু বলতেছে যে এত যে সারাদিন ফোনে কথা বলো, তাহলে বলো যে তার সাথে আমরা কথা বলি, ওর সাথে বিয়ে দিয়ে দিই। আচ্ছা, এখন আমার কনফিউশন কোথায় যে আমি কার সাথে আমার ফ্যামিলির সাথে পরিচয় করাই দিব, মানে দুজনের মধ্যে বুঝতেছি। কাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে আসবো। দেন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক চিন্তা ভাবনা করে মানে ওই আপুর সাথে কথা বললাম, দেন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বললাম যে আমি এখন কি করব, কাকে আমি চুজ করব। হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার হলো। দেন আমি ডিসিশন নিলাম যে না, আমি মিস্টার রায়হানের সাথেই আমি যাব। ঠিক আছে, তো আমি মিস্টার রায়হানকে বললাম যে এরকম এরকম। সে তো এক কথায় রাজি যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব। তাকে আমি আরেকটু বাজাইলাম। কিরকম বাজাইছি, যে আমি পালায় বিয়ে করব, এক নাম্বার। আচ্ছা একটা কোয়েশ্চেন করি তোকে। তোর যে মিস্টার ফেসবুক, ওটা কিন্তু সোফার একটা মেয়েদের চোখে মিস্টার পারফেকশনিস্টের মতো, রাইট? একটা মেয়ে যেমন একটা ছেলেকে চিন্তা করে, তার যেভাবে চিন্তা করে অ্যাকচুয়ালি রোমান্টিক হবে, লুক ভালো হবে, তার এরকম রিচ হতে হবে, সবকিছু আজকে তার কি সব এগুলো চিন্তা করে। আর ওই ছেলেটা চাইতে তুই এখানে প্রাধান্য দিচ্ছিস যে আমি কোথায় Mr. স্পেস রায়হানকে। পাবো, মানে আমি যেমন মেয়ে, আমি যেমন ভাবে বড় হয়েছি বা যেমন থাকতে চাই, এই তানহাটা কার কাছে সুরক্ষিত থাকবে? আমি আমার মতো থাকবো, আমাকে কেউ কন্ট্রোল করতে যাবে না, বা তার ক্যারেক্টারটা বা তার পার্সোনালিটিটা আমার উপর চাপিয়ে দিবে না। তো এটা কি বেশি প্রায়োরিটাইজ করছিস? হ্যাঁ, আরেকটা জিনিস প্রায়োরিটি ছিল, সেটা হচ্ছে যে সুন্দর ছেলেদেরকে নিয়ে একটু বেশি টেনশনে থাকতে হয়। মানে লাইক বেশি হিরো টাইপের ছেলেদেরকে নিয়ে একটু বেশি টেনশনে থাকতে হয়। তো আমি অত এই প্যারা পেশাটা জীবনে নিতে পারবো এখন না আর কিন্তু কি। ওটাও নাই। ওই প্যারাটা নিতে পারবো না। হ্যাঁ মানে আমাকে নিয়ে টেনশনে থাকুক, আমাকে নিয়ে অলওয়েজ পজিটিভ থাকবে যে ও কি করে হ্যাঁ, ফেলো হ্যাঁ। করে, কিন্তু আমি কাউকে নিয়ে থাকবো এটা আসলে আমি নিতে পারবো না। আবার সে যদি লাইক কিছু একটা করে ফেলে, তখন তো আমি লাইক মানে ওটা আমি নিতে পারবো না। দিস ইজ হিউম্যান সাইকোলজি, বাট ভেরি ভেরি ট্রু। এটাই কিন্তু কমন সাইকোলজি। পার্টনারকে চুজ করার ক্ষেত্রে হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে এটাই কমন সাইকোলজি। ওই যে দিন গুজার গিয়া, ওই চকলেট টাইপ দেখতে, বা শুধু লুক, বা শুধু এই দিন গুজার গিয়া, আপনি তাকে তখনই পাবেন, স্পেশালি যারা এখন এই প্রোগ্রামের মধ্যে আছেন, যারা সম্পর্কে আছেন বা সম্পর্কে জড়াতে চাচ্ছেন বা বৈবাহিক সম্পর্কে ভেতরে আছেন। বিশ্বাস করেন আজকের তারিখে মেয়েরা কিন্তু অনেকখানি ভেতর থেকে স্বাধীনচেতা। ওই টিপিক্যাল স্বাধীনচেতা যে বলতে যা বোঝায় তা না, ভেতর থেকে স্বাধীনচেতা। ওর ভেতরে প্রজাপতিটাকে যদি উঠতে না দেন, ও কিন্তু আপনি স্বর্গে রাখলেও ও স্বর্গে থাকবে না, আপনার কাছ থেকে ফুরুত করে বের হয়ে যাবে। সো আপনি এখন আর ওই যুগ আর আসলেই নাই, ওই ভাবনা নাই। ওই টিপিক্যাল ভাবনা থেকে বের হওয়াটা খুব বেশি জরুরি, যে আমি তাকে কি খাওয়াচ্ছি, কি পড়াচ্ছি, তার চেয়ে ভেরি ইম্পর্টেন্ট ওই মানুষটা ব্যক্তি জীবনে যেমন, তাকে ঠিক তার মতো করে বাঁচতে দেয়া। দারুণ একটা মেসেজ তোর থ্রুতে পেলাম আর কি। তারপর আর এটাও কিন্তু না আবার যে মিস্টার রায়হান দেখতে আবার এত খারাপ, মানে না, ও দেখতে তো অনেক মানে সুন্দর। হ্যাঁ স্মার্ট, হাইট ভালো, দেখতে খুব ইয়েস, বাট ওই যে মিস্টার ফেসবুকের থেকে আর কি একটু হয়তো বা হতে পারে। কিন্তু আমার ওকে বেশি, যেহেতু ওই যে বললাম এই যে control করা, অমুক করা, এইসব ওইটা ব্যাপার। যেন না হবে, এবং ও আমাকে মানে লিটারালি বার্ডের মতো আর কি পারে, মানে পাখির মতো আর কি আমাকে রাখবে। সো আমি এইটা ডিসিশন নিলাম যে আমি ওকে করবো। দেন আমি আমার আব্বু আমাকে বলছি যে এরকম এরকম। ও না, আমি ওকে শর্ত দিচ্ছি যে দুইটা শর্ত, সেটা হচ্ছে এক হচ্ছে আমি পালায় বিয়ে করব, এন্ড সেকেন্ড হচ্ছে যে আমি কোনো
খরচ দিব না, মানে বিয়েতে যা খরচ লাগে আমি কোনো কিছু দিব না, তুমি এটা ম্যানেজ করবা, কিভাবে করবা এটা আমি জানি না, বাট আমি তোমাকে হেল্প করব, কিন্তু পালায় বিয়ে হ্যাঁ করবো। কিন্তু আমি পালায় বিয়ে করবো, এন্ড আমি এরকম কি শর্ত দিলাম। তো বাড়িতেও বললি, তার মানে কি বাড়িকে বলে টলে পালায় যাবি? না না, শুনে তখনও বাড়িতে বলি, তখনও বাড়িতে বলি, মানে তার তখনও ইচ্ছা হচ্ছে বাড়িতে পালাবে, ফ্যামিলিকে জানাই পালাই। তখন আমি বাড়িতে জানাই নাই, না জানাই দেন আমি ওকে এই শর্ত দিলাম, ও রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি কি তুমি আমার ওয়াইফ হবা, সো তোমার পিছনে টাকা খরচ করতে আমার কি, মানে আমার কি টেনশন করতে হবে তুমি চলে যাবা এগুলো নিয়ে না। তো মানে ওই যে মেন্টালিটিটা খুব ছিল ওর ওইভাবে। তো আমি তখন বাসায় জানাইছি যে এরকম ওই যে আমি জব করতাম ওইটার মালিক ওই আম্মু, ওই যে ওই ছেলেটাই হচ্ছে আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। ফাইনালি ওই মিথ্যা কথা সত্য হয়েছে, যে ওই ছেলেটাকে যে আমি যে বলছিলাম যে আমাকে তো প্রপোজ করছিল, রাজি হই না, কিন্তু মিথ্যা কথা সত্য হয়ে গেছে। এবার এখন আম্মু বলছে ওকে ফাইন, দেখি তাহলে ঠিক আছে ওর সাথে কথা বলা দাও এই সে, বাট সামহাও আমার আব্বু আম্মু আবার এখানে রাজি না, এখানে ওর সাথে বিয়ে দিবে না, আরো ভালো আরো বড় লোক আরো রিচ ছেলের কাছে বিয়ে দিবে, এরকম আর কি একটা ব্যাপার ছিল। তো আমি তখন ফাইট করতেছি যে না মানে এরকম, বাট টু বি অনেস্ট সত্যি কথা বলতে আমি চাইতেছিলাম যে একটা ক্যাচাল হোক, হইলে আমি পালানোর একটা ব্যবস্থা পাবো, মানে একটা অপশন হবে, পালায় তো বিয়ে করতে হবে, পালানোর জন্য ওর সাথে আমি মানে আবার কোন টুইটারে দেখবি কিনা। তা আমি হচ্ছে ক্যাচালটা লাগানোর চেষ্টা করতেছি, আমি আমার ফ্যামিলির সাথে ফাইট করতেছি, এবং আমার বাবা মা বুঝাইতেছে আমাকে যে না ওই ছেলেটার থেকে আমার কাছে আরো ভালো প্রপোজাল আছে তুই, কিন্তু আমি ওই যে বড়লোক ছেলের কাছে যাব, সুন্দর ছেলের কাছে যাব, সে তো আমাকে রাখবে না, সেটা বউ রাখবে। তুই ক্যাচাল এক্সপেক্ট করতেছিস যাতে পালানোর একটা জায়গা তৈরি, হ্যাঁ বাট আমাকে তো রাখতে হবে, তানহাকে রাখতে হবে, বউ না, লাইক কোনো ওয়াইফ না, কোনো হাউস ওয়াইফ না, বা কোনো কারো বাড়ির বউ না, আমি তানহাই থাকতে চাই। হ্যাঁ, তো সেটার জন্য আমি ক্যাচাল করতেছি না ও তোমাদের ছেলেগুলা ওগুলা তো মেন্টালিটি মিলবে না আমার সাথে, আমি এই যে তো এই নিয়ে একটা ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে দেন ফাইনালি আমি পালাই যাই বাসা থেকে হ্যাঁ চলে যাই, দেন আমি পালাই যাই বলতে বাসা থেকে না বলে বের হয়ে যাই আর কি, জিনিসপত্র আদা টুকিটাকি লাগে ওগুলো নিয়ে বের হয়ে যাই। দেন ওকে আমি বলি যে আজকে বিয়ে করব, ও সুন্দর মতো আয়শা হাজির হয়, আমরা কোর্টে যাই আমরা বিয়ে করি, এন্ড আমাদের যেহেতু ওই রুমমেট অ্যাডভোকেট ছিল সেই আমাদের বিয়ে পড়ায়, ফাইনালি সেই আমাদেরকে আর কি ইয়ে করে। সো হ্যাঁ, তো ও বিয়ে পড়ায়, দেন বিয়ে পড়ানোর পরে আমরা হচ্ছে বাসায় মানে লাইক বাসা নেই, দেন আমাদের সংসার শুরু হয়, এন্ড আমরা ফাইনালি এখন মানে কি বলে হ্যাপি বাসা জানছে পরে 1 বছর পরে যে মানে পালানোর পর তো বাসায় জানাজানি হয়েছে, দেন বিয়েও যখন হয়েছে তখন বাসায় জানাজানি হয়ে গেছে, কিন্তু আমার আব্বু আম্মু কেন যেন একটা প্যারা খায় নাই, কারণ জানতো একদিন পালাবে, মানে তারা অতটা ইয়ে খায় না, ও তো আসবে, আর যার গেছে যেহেতু ও বুঝে শুনেই গেছে, ও চিন্তা ভাবনা করেই গেছে, ও এতটাও ম্যাচুরিটি লেভেল নিয়ে আবার কনফিডেন্স আছে ওদের, হ্যাঁ মানে ওইটা ওরা ই করছে যে না ওই ছেলে আসলেই আছে, হয়তো বিয়ে করছে, ওকে ফাইন, দেন আমরা বিয়ে করি। তখন আমি ওকে এখন আমাদের হ্যাপি লাইফ চলতেছে, তো আমি এখন প্রতি নিয়তই ওকে ওই যে আমাকে অফিসে থাকতে যে উল্টাপাল্টা বলছে ওগুলা কত গুণ ফেরত দিচ্ছে, 10 গুণ করে ফেরত দিচ্ছি। আরেকটা জিনিস ওই ছেলে আমাকে মেসেজ দিছে, যেটা ওই যে আমার হার্ট ব্রোক করছিল, আচ্ছা বিয়ের 2 মাস পরে ওই ছেলে আমাকে মেসেজ দিয়ে বলছে কেমন আছেন, আমি বলছি ভালো আছি, পরে বলতেছে বিয়ে করছেন, আমি বলছি যে হ্যাঁ, বলছে কাকে, মিস্টার রায়হানকে, আমি বলছি ইয়েস মিস্টার রায়হানকে, কারণ ওকে তো আমি ওইটা বলেই খেপাইছিলাম, মিথ্যা কথা বলছিলাম, বাট ওই মিথ্যা কথা সত্য হয়েছে ফাইনালি। তাই বলছে হ্যাঁ মিস্টার রায়হানকে বিয়ে করছে, তোমার মতো ছোট লোককে বিয়ে করে বলে আমি ব্লগ দিয়ে দিছি। সো এই হলো আমার লাভ স্টোরি। কতদিন হয়েছে এখন বিয়ে প্রায় 1.5 বছর হয়ে গেছে, ফেব্রুয়ারির 10 তারিখে বিয়ে হয়েছিল, এখন 1.5 বছর প্রায়। কেমন আছিস তানহা? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আমি বলবো যে প্লিজ কেউ নজর দিয়ে না আমার জামাইয়ের দিকে, থু এবং অসম্ভব ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ, শাহিদ কাপুরের মতোই মিস্টার, মানে প্রথম থেকেই সে তার ড্রিম ইয়াটা শাহিদ কাপুরের মতো। আসলেই মানে আমি যদিও আমার শাহিদ কাপুরকে পার্সোনালি তেমন পছন্দ না, বাট আমার ওই মিস্টার আদিত্য ক্যারেক্টারটা পছন্দ ছিল, এবং আমি বলতে পারি যে আমি ওরকম একটা ক্যারেক্টারের মানুষ পেয়ে, সে আমার সমস্ত কিছু সহ্য করে এবং আমাকে আমার মতো করে, এই যে দেখতেই তো পারতেছেন আমি কতটা হ্যাপি আছি এবং আমার মতো করে আছি। তো আসলে তোরটা দেখা যায়, তোর ভালো থাকাটা দেখা যায়, হ্যাঁ রাইট, তুই যে ভেতর থেকে ভালো আছিস, ভেতর থেকে পজিটিভ আছিস, তোর ফেসের মধ্যে ওটা রিফ্লেকশন পড়ে,
তো অ্যাটিটিউডে সেটা দেখা যায়। অ্যান্ড অফকোর্স ক্রেডিট গোজ টু রায়হানকে মানে এক ঝলক একদিন আমরা ওকে, প্রোগ্রাম আমি শেষে আরেকটা কথা বলতে চাই মিস্টার রায়হানকে, যে আই এম সো সরি বিকজ আমি মাঝে মাঝে একটু বেশি হয়তো অতিরিক্ত বকাঝকা করে ফেলি, এখন উল্টা হয়ে গেছে আর কি, আমি বকাঝকা দেই আর কি। সো আমি সো সরি, বাট এটা আমার মন থেকে না, বাট টু বি অনেস্ট আমি ওই যে বললাম ভালো মানুষ হিসেবে আমি তোমাকে চুজ করছি। সো এবং এখন তুমি আমার একজন কি সব থেকে বেশি আমার বাবা মার থেকেও বেশি এবং সব থেকে বেশি আল্লাহর পরে, সেটা হচ্ছে যে ও আমার লাইফের সব থেকে বেশি প্রায়োরিটি এবং ভালোবাসার মানুষ, এবং আই লাভ ইউ সো 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 মাচ। আজ পর্যন্ত আমি কোনোদিন ওকে আই লাভ ইউ বলিনি, আজকে প্রথমবারের মতো আমি ওকে আই লাভ ইউ, মানে এমনি বলছে বিয়ে করব পছন্দ করি, বাট কনভিন্সিংলি বল আরেকবার। মানে আই লাভ ইউ সো 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 মাচ। আমি সত্যি তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে যেগুলো করছি আগে দুষ্টামি ফাইজলামি করছি, বাট ওগুলোতে কোনো আমার এই যে বললাম যে আমার ইগো আসলে কাজ করতো, কিন্তু তোমার কাছে আমার সব ইগো শেষ, আমার কোনো কিছু কাজ করে না। আমার তুমি যদি কোনোদিন বাই এনি চান্স একটু অভিমান করো, হয় না যে ওভার নিতে না পারলে একটু রাগ হয়ে যায়, একটু অভিমান হয়ে যায়, তখন সত্যি কথা বলতে আমি অন্ধকার দেখি এবং আমি পিঙ্কি আপুকে প্রচুর জ্বালাই যে পিঙ্কি আপু আমার সাথে কথা বলতেছে না, কি হয়েছে, ওকে প্লিজ সলিউশন। ও আসলে সবকিছু ওর মোটামুটি আমি জানি এবং ওকে আমি অনেক বুঝাই যে ভাইয়া অনেক ভালো, মানে ওরে সহ্য করতেছে তার মানে ভাইয়া অনেক ভালো। তো এটার জন্য আমি থ্যাংক ইউ, সব থেকে বড় কথা থ্যাংক ইউ। এভাবেই থাইকো প্লিজ, কারো নজরে পড়ো না, লুকায় থাকো, এটাই। শেষ করছি, কিউট শেষ করছি। আর যে তানহাকে দেখছি, বাট ব্যক্তি তানহা আর যে তানহা চাইতে মিলিয়ন টাইমস বেটার। আজকে যে বাবলি টাইপ অ্যাটিটিউড দেখলাম না, একদম খরস্রোতা নদীর মধ্যে প্রবাহিত হচ্ছিল, ভেতরে তানহার সত্যি অন্যরকম। আমি আর যে তানহার এই রূপ কখনো দেখিনি। ব্যক্তি তানহা মিলিয়ন টাইমস বেটার, এবং ও যেভাবে কথা বলে, ও যতটুকু অকপটে নিজেকে প্রকাশ করতে পারে, ভেতরে যদি কারো সে অনেস্টি না থাকে, এভাবে ডেলিভার করার ক্যাপাবিলিটিস রাখে না। আর অফকোর্স আমি অনেক অনেক দোয়া করি রায়হানের জন্য, এন্ড অফকোর্স তানহার জন্য, আসলে কারো নজর না লাগে, এবং নজর যেন না লাগে সে কারণে মনে হয় ওর লাস্ট কথাগুলো শোনার সময় আমার চোখের দিকে পানি চলে আসছিল, যে কতখানি স্যাটিসফাইড থাকলে, কতখানি যত্ন করে তার প্রিয়তম মানুষটাকে ভালোবাসলে সে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীতে যদি কেউ এক্সিস্ট করে থাকে আমার জন্য, সেটা হচ্ছে আমার রায়হান। এবং আরো বেশি আমি আবেগপ্রবণ হয়েছি লাস্ট কথাটা শুনে, যখন সে বলতেছিল যে আমি তোকে রাগ বিরাগ দেখাই। আমরা যারা বিবাহিত পুরুষ, আমরা কিন্তু মেয়েদের এই ক্যারেক্টারিস্টিক্সটাকে মেনেই নিই যে আমাদেরকে রাগ বিরাগ দেখাবে। যারা রাগ দেখায় না তাদেরকে আমাদের মেয়ে মনেই হয় না, বা বউ মনেই হয় না। বউরা রাগ দেখাবে, এটাই নর্মাল, ইটস এ ভেরি নর্মাল ফেনোমেনা। কিন্তু আমার একটা কথা আছে গুরু, অনেকে কিন্তু এই রাগটা না মানে নিতে পারে না, ছেলেরা বিশেষ করে। ছেলেরা বলতে কি কষ্টটা কোথায় হয় আমাদের জানিস? আমাদের বাইরের পৃথিবীতে খুব অস্থির হয়ে যাচ্ছে দিন দিন, টু সিকিউর দ্য মানি, টু আর্ন দ্য মানি। সো অভিযোগের মাত্রাটা যদি একটু তোরা কমিয়ে আনিস তাহলে একটু সহজ হয়। কিন্তু রাগ কর, বকাঝকা কর, দুই একটা থাবড় থুবড়ও দে, শুধু ওই যে অভিযোগের মাত্রাটা এটা একটু কমিয়ে নিয়ে আসলে না আমাদের পৃথিবীর সাথে ফাইট করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো তার লাস্ট কথাটা খুবই মারাত্মক ছিল, যার মধ্যে কোনো কথা ছিল না, যার মধ্যে কোনো আরোপিত কিছু ছিল না, যার মধ্যে কোনো প্রেজেন্টেশন ছিল না। লাস্ট কথাটা শুধু কলিজা থেকে বের করে দিয়েছিল, সেটা হচ্ছে যে তুমি কথা না বললে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। তো দিস ইজ অল অ্যাবাউট। অনেক অনেক দোয়া ওদের দুজনের জন্য থাকলো। আজ দারুণ ভালো লাগলো, দারুণ ভালো লাগা। আমি এতে সামনে সত্যি আমার ভেতর তুই একদম পরিপূর্ণ করে দিয়েছিস উইথ ইউর প্রেজেন্স অ্যান্ড অফকোর্স উইথ ইউর ডেলিভারি। বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।